সংকরণের মাধ্যমে কোনো অণুর জ্যামিতিক গঠন ও বন্ধন কোন বিষয়ে তোমাদের বিস্তারিত আলোচনা করা হবে। আজকে যে অণুগুলো আমি আলোচনা করব সেই অণুগুলো হচ্ছে, প্রথমত আমি তোমাদের বলবো নিয়মিত অণু। অণুগুলোকে দুই ভাগে ভাগ করতে পারি, কিছু অণু আছে নিয়মিত, কিছু অনিয়মিত অণু। তাহলে নিয়মিত অণু কোনগুলো সেগুলো আমরা দেখব। নিয়মিত অণু যে সকল অণুর যোজনীয় স্তরে, সকল আবার বলছি, যে সকল অণুর কেন্দ্রীয় পরমাণুর যোজনীয় স্তরে সকল ইলেকট্রন বন্ড পেয়ার মানে বন্ধন জোড় অবস্থায় থাকে সেগুলোকে আমরা নিয়মিত অণু বলে থাকি। তো যেমন আমরা যদি বলি CH4, এখানে কেন্দ্রীয় পরমাণু কার্বন, এর যোজনীয় স্তরে কিন্তু যে হাইড্রোজেনগুলো আছে সেগুলো, এর 4টা ইলেকট্রন ছিল যোজনীয় স্তরে কার্বনের, 4টার সাথে 4টা হাইড্রোজেন যুক্ত হয়েছে, অর্থাৎ এখানে যে ইলেকট্রনগুলো রয়েছে এগুলো কিন্তু বন্ধন জোড় হিসাবে আছে। তাহলে বন্ধন জোড়, তাহলে যাদের যোজনীয় স্তরে সকল ইলেকট্রন বন্ধন জোড় অবস্থায় আছে সেগুলোকে নিয়মিত অণু বলা হয়। আর যাদের বন্ধন জোড় আর মুক্ত জোড় ইলেকট্রন একসাথে থাকে তাদেরকে বলা হচ্ছে অনিয়মিত অণু। তাহলে নিয়মিত অণুগুলো যেমন মিথেন, বেরিলিয়াম ক্লোরাইড, বোরন ট্রাইফ্লোরাইড, PCl5SF6, এই যে অণুগুলো, আরও অনেক অণু আছে, এই অণুগুলো হচ্ছে নিয়মিত অণু। তাহলে এই অণুগুলোর গঠন আমরা আলোচনা করব। তো প্রথমত আমরা আসি বেরিলিয়াম ক্লোরাইড অণুর, এইটার আমরা গঠন ও বন্ধন কোণ আলোচনা করব। এটা আমরা নির্ণয় করার চেষ্টা করব। তাহলে বেরিলিয়াম ক্লোরাইডের প্রথম কাজটা হচ্ছে কেন্দ্রীয় পরমাণু খুঁজব। আমি আগেই বলছি, যে পরমাণুর সংখ্যা কম থাকে তাকে আমরা কেন্দ্রীয় পরমাণু বলতে পারি, অথবা যে পরমাণুটি আকারে বড় সেটা কেন্দ্রীয় পরমাণু হয়। তাহলে যদি সংখ্যায় কম হয় এটা তো প্রথমত আমরা কেন্দ্রীয় পরমাণু হিসেবে ধরে নেব। যদি সংখ্যায় কম 2টা থাকে তাহলে যেটার আকার বড় সেটাকে কেন্দ্রীয় পরমাণু ধরতে পারি। তাহলে এইটা হলো কেন্দ্রীয় পরমাণু। তো কেন্দ্রীয় পরমাণু আমরা পেয়ে গেলাম। এবার কেন্দ্রীয় পরমাণুর সংকরণ নির্ণয় করতে গেলে আমরা বের করব ওর যোজনীয় স্তরে মানে কয়টা ইলেকট্রন আছে আর এক যোজী পরমাণু কতগুলো ইলেকট্রন দিল। তাহলে এর নিজের যোজনীয় স্তরে 2টা ইলেকট্রন আছে। আর কারণ আমরা বেরিলিয়ামে যদি ইলেকট্রন বিন্যাস করি তাহলে 1s2 2s2, এই যে 2টা ইলেকট্রন যোজনীয় স্তরে রয়েছে। এই 2টা ইলেকট্রন এবং ক্লোরিন 2টা পরমাণু 2টা ইলেকট্রন দিয়েছে, তাহলে 4টা, তার মানে 2 জোড়া। তাহলে বেরিলিয়ামের কয় জোড়া ইলেকট্রন আছে? 2 জোড়া। তাহলে যে ধরনের সংকরণে 2 জোড়া অরবিটাল তৈরি হয় এই পরমাণুটা সেই সংকরিত অবস্থায় রয়েছে। তাহলে আমরা যদি sp সংকরণ, দেখো একটা s একটা p সংকরিত হলে 2টা অরবিটাল তৈরি হয়, তাহলে এই বেরিলিয়াম পরমাণুটি sp সংকরিত অবস্থায় রয়েছে। এবার আমরা দেখব যে এই সংকরণটার সিস্টেম আমরা হচ্ছে যে প্রথমত আমরা যে কাজটা করব সেটা হচ্ছে বেরিলিয়ামের ইলেকট্রন বিন্যাস 1s2 2s2। কিন্তু অলরেডি এই অণুটি গঠিত হয়েছে 2টা বেজোর ইলেকট্রন বিশিষ্ট অরবিটাল ছিল বলেই এই অণুটি গঠিত হয়েছে, কারণ ভিবিটি মতবাদ তাই বলে। তো 2টা বেজোর ইলেকট্রন বিশিষ্ট অরবিটাল তৈরি করতে গেলে এটা আসলে বিক্রিয়ার সময় এক্সাইটেড স্টেট অর্থাৎ উত্তেজিত অবস্থায় থাকে, এক্সাইটেড স্টেট। এর যোজনীয় স্তরে আরও কিন্তু অরবিটাল আছে, 2p আছে। তাহলে 1s2 2s1 2p x1, তাহলে বেজোর ইলেকট্রন বিশিষ্ট 2টা অরবিটাল তৈরি হলো। কিন্তু অরবিটাল দুটি এটার সাথে একটা ক্লোরিন এটার সাথে একটা ক্লোরিন যুক্ত হতে পারত, কিন্তু কেন হবে না? যে এটা সমান শক্তির অরবিটাল নয় এই দুটি। তাহলে এবার সমান শক্তির হতে গেলে এদের কি সংকরিত হবে? sp সংকরিত হতে হবে। তো আমরা আগেই যেহেতু জেনেছি যে sp সংকরিত, এটা তাহলে sp সংকরিত অবস্থায়। তো বেরিলিয়ামটা sp সংকরিত অবস্থায় এরকম হবে 1s2
দুইটা অরবিটাল হবে 2sp আর 2sp, এই সংকরিত অরবিটাল দুইটা তৈরি হলো। তো ইলেকট্রন ছিল এখানে একটা এখানে একটা, মোট দুইটা সমান ভাগে ভাগ হলো। এখন সমান শক্তির অরবিটাল তৈরি হলো। এবার ক্লোরিনের কোন অরবিটালটি এদের সাথে যুক্ত আছে আমরা সেটা বের করব। 1s2 এইখানে 3pZ1 যে অরবিটালটি রয়েছে ক্লোরিনের, সেটা কিন্তু বিজোড় ইলেকট্রন বিশিষ্ট অরবিটাল। তাহলে এই অরবিটালটার সাথে এগুলোর অধিক্রমণ ঘটেছে। তো এটার সাথে একটা ক্লোরিনের 3pZ, এটার সাথে একটা ক্লোরিনের 3pZ অরবিটাল অধিক্রমণ ঘটেছে। এরপর আমরা যে কাজটি করতে পারি সেটা হলো যে আমরা সংকরণটা দেখাতে পারি, একটা s অরবিটাল, হ্যাঁ, আর একটা px অরবিটাল যদি অধিক্রমণ ঘটে তাহলে এইভাবে দুইটা অরবিটাল তৈরি হবে। এটা একটা sp, এটা একটা sp, সরলরৈখিকভাবে থাকবে সংকরিত অরবিটালগুলো। হওয়ার পর যে কাজটি হবে সেটি হচ্ছে, এটা হলো সাধারণ একটা সংকরণ আমরা দেখলাম। এখন এটা যদি বেরিলিয়াম পরমাণুর জন্য আমরা চিন্তা করি, তাহলে এই বেরিলিয়াম পরমাণুটার জন্য এই পাশে একটা sp সংকরিত অরবিটাল, এই পাশে একটা sp সংকরিত অরবিটাল, এবং এর ইলেকট্রন ছিল এখানে একটা ছিল, এইখানে একটা ইলেকট্রন ছিল। তো এইটার সাথে ক্লোরিনের এই যে 3pZ অরবিটালটা, pZ অরবিটালটা এখানে অতিক্রমণ ঘটাবে। pZ অরবিটালগুলোর চেহারা এরকম, 3pZ, এই 3pZ অরবিটালের একটা ইলেকট্রন এবং এর আরেকটা 3pZ, এটা, এই দুইটা অধিক্রমণের ফলে এই পাশে একটা সিগমা বন্ধন, এই পাশে একটা সিগমা বন্ধন গঠিত হওয়ার পর বেরিলিয়ামের সাথে যে অণুটা গঠিত হবে সেটা হবে এই টাইপের, এটা হবে সরল রৈখিক। বন্ধন কোণের মান হবে 180 ডিগ্রি। তাহলে আমরা কি পেলাম যে বেরিলিয়াম ক্লোরাইডের অণুটার জ্যামিতিক গঠন হচ্ছে সরল রৈখিক আর বন্ধন কোণের মান হচ্ছে 180 ডিগ্রি। এখন আমরা আলোচনা করব বোরন ট্রাইফ্লোরাইড অণু। এই অণুটার জ্যামিতিক গঠন বন্ধন কোণ কত হবে? তো আমরা শুরুতেই আমরা জানি যে প্রথমেই কেন্দ্রীয় পরমাণু আমরা খুঁজব। তাহলে কেন্দ্রীয় পরমাণু হচ্ছে বোরন, এটা কি সংকরিত আছে এটা খোঁজার চেষ্টা করব। বোরনের ইলেকট্রন বিন্যাস করলে আমরা দেখতে পাবো যে এর যোজনীয় স্তরে আছে তিনটি ইলেকট্রন আছে যোজনীয় স্তরে। তাহলে এর নিজের যোজনীয় স্তরে তিনটা, ফ্লোরিনের সাথে শেয়ার করে তিনটা, মোট ছয়টা মানে 3 জোড়া। তাহলে যে ধরনের সংকরণে 3টি অরবিটাল তৈরি হয়, এই 3টি অরবিটালে 3 জোড়া ইলেকট্রন থাকতে পারে। 3 জোড়া আমরা পেলাম। তাহলে 3 জোড়া হয় কখন? sp2 সংকরণের জন্য 3 জোড়া হয়ে থাকে। তাহলে আমরা এটার সংকরণ পাচ্ছি sp2 সংকরিত অবস্থায় আমরা পাচ্ছি বোরনটাকে। তো এই sp2 সংকরিত অবস্থায় যখন থাকে তখন এটাকে এখন আমরা যদি দেখাতে চাই তাহলে এর আগে ইলেকট্রন বিন্যাস করব 1s2 2s2 2px1। এইখানে নর্মালি গ্রাউন্ড স্টেট বা সাধারণ অবস্থায় যদি এর ইলেকট্রন বিন্যাস করি তাহলে বেজোড় ইলেকট্রন একটা, কিন্তু অলরেডি এর মধ্যে 3টা বেজোড় ইলেকট্রন তৈরি হওয়ার পরেই 3টা ফ্লোরিন পরমাণু যুক্ত হয়েছে। তাহলে বিক্রিয়ার সময় এটা এক্সাইটেড স্টেটে যদি হয় তাহলে আমরা পাবো এর এইখানকার একটা যোজনীয় স্তরের ইলেকট্রন p আর একটা p y অরবিটালে প্রবেশ করবে। এইবার আমরা পেয়েছি 3টা বিজোড় ইলেকট্রন বিশিষ্ট অরবিটাল। এই 3টা অরবিটাল আছে, কিন্তু এই 3টা ইলেকট্রন 3টা অরবিটাল আছে, কিন্তু এই অরবিটালগুলো কিন্তু সমশক্তির নয়। সমশক্তির হওয়ার পদ্ধতিটা হচ্ছে সংকরণ। তো এখানে আমরা আগেই জেনেছি sp2 সংকরিত অবস্থায়, তাহলে আমরা sp2 সংকরিত অবস্থায় যদি আমরা এটা চিন্তা করি 1s2, 3টা অরবিটাল তৈরি হবে 2sp2 2sp2 2sp2। এই যে 3টা সংকরিত অরবিটাল পেলাম, ইলেকট্রন কিন্তু 3টা, এগুলো যেহেতু সমশক্তির তাহলে ইলেকট্রনগুলো আগে একটা একটা করে প্রবেশ করবে, এরপর জোড়াবদ্ধ হবে।
তাহলে এই তিনটা সংকরিত অরবিটালে তিনটা ফ্লোরিন যুক্ত হবে, কিন্তু ফ্লোরিনের কোন অরবিটালটা যুক্ত হবে এই জন্য আমরা এটা বের করে দেখব। এই যে 2pz যে অরবিটালটা, এটা বেজোর ইলেকট্রন বিশিষ্ট রয়েছে। তাহলে এই 2pz অরবিটালটা ফ্লোরিনের এগুলোর সাথে সংকরিত অরবিটালগুলোর সাথে যুক্ত হবে। তো প্রথমে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে সংকরণটা একটু আমরা দেখে নিতে পারি। আমরা sp2 সংকরণটা আমরা দেখে নেব। তাহলে একটা s অরবিটাল আর একটা px আর একটা হচ্ছে py, এভাবে দিতে পারি বা একসঙ্গেও আমরা দিতে পারি। দিয়ে সংকরণের পরে যেটা তৈরি হবে সেটা কিন্তু তিনটা অরবিটাল তৈরি হবে। এই হলো sp2 সংকরিত অরবিটালগুলো। তাহলে ফ্যানের ডানার মতো তিনটা থাকবে। তাহলে আবারও বলতেছি যে এই যে সংকরণটা ঘটতেছে সেখানে একটা s অরবিটাল, একটা px, একটা py অরবিটাল পরস্পর মিলিত হয়, তিনটা sp2 সংকরিত অরবিটাল তৈরি করে। এই সংকরিত অরবিটালগুলো ফ্যানের ডানার মতো এইভাবে থাকে। এবার এই সংকরণটা কিন্তু আসলে ঘটছে কার মধ্যে? এই বোরন পরমাণুটার মধ্যে। এখন আমরা এটাকে বোরনের মধ্যে দেখানোর চেষ্টা করব, বোরনের মধ্যে। তো বোরনের কিন্তু প্রতিটা সংকরিত অরবিটালে একটা করে ইলেকট্রন ছিল, এটা আগে বসানোর চেষ্টা করি। এরপর যেটা হবে সেটা হলো এগুলো sp2 সংকরিত অরবিটাল আমরা পেয়ে গেলাম। এখন এর সাথে কিন্তু তিনটা ফ্লোরিন পরমাণু, তিনটা pz অরবিটাল। ওই pz অরবিটালেও কিন্তু একটা করে ইলেকট্রন আছে। তাহলে এটার সাথে এটা একটা, এর সাথে একটা, এর সাথে একটা যুক্ত হলো 2pz, আর এগুলো হচ্ছে sp। তাহলে ওই ফ্লোরিনের pz অরবিটালের মধ্যেকার একটা ইলেকট্রন, এর একটা ইলেকট্রন কিন্তু জোড়াবদ্ধ হয়, বিপরীত স্থিতিমুখী হয়েছে। তাহলে এখানে একটা বন্ধন, এখানে একটা বন্ধন, এখানে একটা বন্ধন আছে, 2pz 2pz হওয়ার ফলে বোরনের কিন্তু আসলে গঠনটা হচ্ছে বোরন ট্রাইফ্লুরাইডের এই ধরনের গঠন হচ্ছে। এই গঠনটাকে আমরা বলতেছি যে ত্রিকোণাকার, সমতলীয় ত্রিকোণাকার, এবং বন্ধন কোণের মান হচ্ছে 120 ডিগ্রি। এটা হলো সমতলীয় কোণাকার, বন্ধন কোণ 120 ডিগ্রি আমরা পাচ্ছি। তাহলে এই হলো আমাদের বোরন ট্রাইফ্লুরাইডের সংকরণ ও জ্যামিতিক গঠন ও বন্ধন কোণ। এখন আমরা আসতে পারি মিথেন অণুর গঠন। মিথেনের কেন্দ্রীয় পরমাণু কিন্তু কার্বন, যথারীতি আমরা জানি যে কার্বন। তো কার্বনের আমরা সংকরণ বের করার চেষ্টা করব। কার্বনের যোজনীয় স্তরে চারটা হাইড্রোজেন শেয়ার করেছে, চারটা, মোট আটটা মানে 4 জোড়া। অতএব কার্বন পরমাণু sp3 সংকরিত, অর্থাৎ এই সংকরণের ফলে 4টা অরবিটাল তৈরি হয়। এখন এটাকে আমরা মেলানোর জন্য আমরা এখন এইভাবে আসতে পারি। কার্বনের আগে আমরা ইলেকট্রন বিন্যাস করব 1s2 2s2 2px, যেটা কিন্তু ইলেকট্রন নেই। তাহলে এই যোজনীয় স্তরে 4টা ইলেকট্রন এইভাবে ছিল, কিন্তু অলরেডি 4টা বিজোড় ইলেকট্রন তৈরি হওয়ার পর তবে হাইড্রোজেন যুক্ত হয়েছে। তাহলে 4টা বিজোড় ইলেকট্রন উত্তেজিত অবস্থায় তৈরি করতে হবে। এইখান থেকে যোজনীয় স্তরে একটা ইলেকট্রন, এখানে ফাঁকা অরবিটাল আছে, এখানে যে 4টা বিজোড় ইলেকট্রন তৈরি হবে। চারটা বিজোড় ইলেকট্রন তৈরি হয়ে গেছে, কিন্তু এই বিজোড় ইলেকট্রনগুলো কিন্তু সমশক্তির নয়। সমশক্তির করতে গেলে আমরা আগেই জেনেছি যে sp3 সংকরিত আছে। হ্যাঁ, sp3 সংকরিত অবস্থায় 1s2 2sp3 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 4টা অরবিটাল তৈরি হবে। আর এই অরবিটালগুলোর মধ্যে মোট 4টা ইলেকট্রন আছে। এখন এগুলো সবগুলো সমশক্তির অরবিটাল হওয়ার কারণে হুন্ডের নিয়ম অনুসারে আগে একটি করে ইলেকট্রন প্রবেশ করবে। হয়ে গেছে একটি করে ইলেকট্রন, সমশক্তির অরবিটালও তৈরি হয়ে গেছে। এখন 4টা হাইড্রোজেন পরমাণু অরবিটালগুলো যুক্ত হবে এখানে। তো হাইড্রোজেনের কোন অরবিটালটা যুক্ত হবে? 1s1, এটা যুক্ত হবে। এরপর আমাদের কাজটা হচ্ছে
যে sp3 সংকরণটা একটা আমরা সাধারণভাবে দেখানোর চেষ্টা করি। sp3 সংকরণটাকে যদি আমরা সাধারণভাবে দেখাই, একটা s অরবিটাল, এই একটা s অরবিটাল, p অরবিটাল আমরা দেখাতে পারি 3টা। তো ওই 3টা p অরবিটাল কিন্তু আমরা একসাথেও দেখাতে পারি, px py আর pz। এই একটা px, একটা py আর একটা pz। তাহলে এটা px হলে এটা py, এটা pz। এই 3টা সংকরণে অংশগ্রহণ করলে যে অরবিটালগুলো তৈরি হবে সেটা চতুস্থলিকভাবে থাকবে। একটা, দুইটা, তিনটা, ত্রিকোণাকার, সমতলীয় ত্রিকোণাকার বরাবর দেওয়া হলো, ফ্যানের ডানার মতোই আমি দিলাম। আর একটা চতুস্থলক হতে গেলে একটা বিপরীত পাশে আছে। এইভাবে আমরা দেখাতে পারি চতুস্থলিকভাবে। কিন্তু এই সংকরণটা আসলে ঘটেছে কার মধ্যে? এটা ঘটেছে কার্বনের মধ্যে। তো এখন এইটা সাধারণভাবে দেখানোর পর আমরা কার্বন পরমাণুর মধ্যে এটা দেখানোর চেষ্টা করব। তো কার্বন পরমাণুর মধ্যে যদি আমরা দেখাতে চাই, তো আমাদের যে কাজটি এখন করতে হবে সেটি হলো, আমরা একটা কার্বন পরমাণু এখানে দিলাম, দিয়ে এই কার্বনের মধ্যে আমরা প্রথমে এইভাবে লিখব, তারপর একটা ছোট করে দেব। এখন আমরা জানি যে এই সংকরিত অরবিটালগুলোতে কার্বনে আগে থেকে একটা করে ইলেকট্রন ছিল, একটা করে ছিল। এগুলোর সাথে হাইড্রোজেন পরমাণু এসে যুক্ত হলো। তাহলে এগুলোর সাথে যদি হাইড্রোজেন পরমাণু এসে যুক্ত হয়, তাহলে 1s অরবিটালটা হাইড্রোজেনে যুক্ত হয়েছে, এই 1s। তাহলে 4টা সংকরিত অরবিটালে 4টা 1s অরবিটাল এবং হাইড্রোজেনের একটি করে 1s ইলেকট্রন ছিল, এই হয়েছে। তো পরিশেষে আমরা কি পাচ্ছি? পরিশেষে আমরা পাচ্ছি যে এই ধরনের আমরা চতুস্থলিকীয় গঠন পাচ্ছি। এটা বন্ধন কোণ 109 ডিগ্রি 28 মিনিট। তাহলে এর জ্যামিতিক গঠনটা হলো চতুস্থলকীয়। তাহলে মিথেন অণুর জ্যামিতিক গঠন হলো চতুস্থলকীয় এবং বন্ধন কোণের মান হচ্ছে 109 ডিগ্রি 28 মিনিট। PCl5 অণু, এই PCl5 যে অণুটা রয়েছে এটার কেন্দ্রীয় পরমাণু প্রথমত আমরা খুঁজব। তাহলে কেন্দ্রীয় পরমাণু কি? ফসফরাস। হ্যাঁ, কেন্দ্রীয় পরমাণু। তো এটা কি ধরনের সংকরিত অবস্থায় আছে? এর যোজনীয় স্তরে কিন্তু ইলেকট্রন বিন্যাস করলে সর্বশেষ কক্ষপথে 5টা ইলেকট্রন থাকে। 5টা ক্লোরিন আবার 5টা কি করেছে? শেয়ার করেছে। তাহলে মোট 10টা, 5 জোড়া। তাহলে ফসফরাসে 5 জোড়া ইলেকট্রন আছে। 5 জোড়া থাকলে কোন ধরনের সংকরণ হবে? sp3d সংকরণ। এই একটা s, 3টা p, একটা d, মোট 5টা অরবিটালও তৈরি হবে 5টা। তাহলে আমরা ফসফরাস পেন্টা ক্লোরাইডের যে সংকরণ পেলাম সেটা হচ্ছে sp3d সংকরিত অবস্থায় থাকবে। তো এই সংকরণটা আমরা নির্ণয় করব কিভাবে? ফসফরাসের আগে ইলেকট্রন বিন্যাস করব। 1s2 2s2 2p 6 3s2 3px1 3py1 3pz1। আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে বিজোড় ইলেকট্রন বিশিষ্ট অরবিটাল রয়েছে মাত্র 3টা, কিন্তু অলরেডি 5টা বিজোড় ইলেকট্রন বিশিষ্ট অরবিটাল তৈরি হয়ে সেখানে যৌগটা গঠন হয়ে রয়েছে। তো এই কাজটা করতে গেলে আমাদের কি করতে হবে? আমাদের 5টা বিজোড় ইলেকট্রন বিশিষ্ট অরবিটাল তৈরি করতে হবে। তাহলে এক্সাইটেড স্টেট অথবা উত্তেজিত অবস্থায় এর এইখানকার একটা ইলেকট্রন কিন্তু ডিতে যেতে পারে। ডি কিন্তু 5টা ফাঁকা রয়েছে 3 নম্বর কক্ষপথ। 1s2 2s2 2p6 3s1 3px1 3py1 3pz1। এটা আগে থেকে আছে। এইখানকার একটা ইলেকট্রন 3d z2 1। তো আমাদের প্রশ্নটা হচ্ছে যে z2 কেন গেল? এই প্রশ্নের উত্তরে আমরা এটাই বলতে পারি যে ডি অরবিটাল যে 5টা রয়েছে তার মধ্যে সিগমা বন্ধন গঠন করার প্রবণতা রয়েছে z2-এর এবং x2 y2 অরবিটালগুলোর। তো যেহেতু এরা সিগমা বন্ধন গঠন করে আর সংকরিত অবস্থায় যে অরবিটালগুলো তৈরি হয় সেই অরবিটালগুলো কিন্তু সিগমা বন্ধন গঠন করে। তাহলে সিগমা বন্ধন গঠন করার প্রবণতা যে অরবিটালগুলোর থাকে সেই অরবিটালগুলো আগে সংকরণে অংশগ্রহণ করে। সুতরাং z2টাই এখানে
সংকরণে আগে অংশগ্রহণ করবে। এবার তাহলে এই যে কয়েকটা অরবিটাল কিন্তু একই শক্তির না, এবার এদের মধ্যে কি সংকরণ হবে, sp3d সংকরণ ঘটবে। তো এখানে আমরা বলতে পারি sp3d সংকরিত অবস্থায় ফসফরাস। তো sp3d সংকরিত অবস্থায় কিন্তু 5টা অরবিটাল তৈরি হবে। এই 5টা অরবিটালকে কিন্তু দেখাতে গেলে sp3d sp3d sp3 এভাবে 5 বার লিখতে হবে। তো আমরা এত কষ্ট না করে সাই দিয়ে পরীক্ষা করব। সাই 1 3 সাই 2 3 সাই 3 3 সাই 4 3 সাই 5। এই সাই জিনিসটা কি, সাইটা হলো sp3d সংকরণটাকে আমরা সাই দিয়ে প্রকাশ করতেছি। তোমরা ইচ্ছা করলে sp sp2 sp3 এগুলোকেও সাই দিয়ে প্রকাশ করতে পারো। তো এখন ইলেকট্রন কিন্তু টোটাল 5টা আছে, সুতরাং প্রতিটাতে একটা করে আমরা ইলেকট্রন বসাই দিতে পারি। এবং সংকরণের পরে যে অরবিটালগুলো তৈরি হয়, সংকরণটা আমরা দেখি একটা s অরবিটাল, আর হচ্ছে 3টা p অরবিটাল। তো 3টা p অরবিটাল হচ্ছে একসাথে দেখানোর চেষ্টা করি, px py আর pz, px py pz, px py pz। আর একটা d অরবিটাল, d অরবিটালটা আমরা কিভাবে দেখাচ্ছিলাম, dz স্কয়ার, dz স্কয়ার অরবিটালটাকে আমরা দেখানোর চেষ্টা করতেছি, dz স্কয়ার। তাহলে এই 5টা অরবিটাল সংকরণে অংশগ্রহণ করার পর যে সংকরিত অরবিটালগুলো হবে সেগুলো কিন্তু ফ্যানের টানার মতো এইভাবে তৈরি হবে। ফ্যানের টানার মতো 3টা থাকবে, 3 দিকে, একটা উপরে থাকবে, হ্যাঁ, আর একটা থাকবে নিচে। তো এটাকে আমরা যখন ছবি এঁকে দেখাবো তখন আমাদের কাজটা হবে, প্রথমত কাজ হবে উপরে একটা নিচে একটা আমরা দেখাবো, এই পাশে একটা দেখাবো, এই পাশে একটা, আর এই, অর্থাৎ এগুলো ফ্যানের টানা। এই হলো সংকরিত অরবিটাল। এই অরবিটালগুলো হচ্ছে ত্রিকোণাকার দ্বি পিরামিডের শীর্ষ বরাবর বিন্যস্ত থাকে। তো আমরা এটা পেয়ে গেলাম সাধারণ সংকরণ, কিন্তু এই সংকরণটা তো ফসফরাস পরমাণুর ভিতরে আছে। তাহলে আমরা ইলেকট্রন দেখানোর জন্য এবং ফসফরাস পরমাণুর ভিতরে এটা আমরা দেখানোর চেষ্টা করি। তো এটাকে আমরা এইভাবে যদি দেখি, ফসফরাস, তাহলে উপরে একটা নিচে একটা, এইদিকে একটা দেখানো হলো, এইদিকে একটা, আর এইদিকে একটা। এই সংকরিত অরবিটালগুলো প্রতিটাতে কিন্তু একটা করে ইলেকট্রন রয়েছে। অলরেডি ক্লোরিনের যে ইলেকট্রন বিন্যাস সেটা আমি দেখাইনি এখনও। এইখানে যদি আমরা ক্লোরিন ইলেকট্রন 1s2 2s2 2p6 3s2 3px2 3py2 3pz1 3pz1, অর্থাৎ এই অরবিটালটা আসলে এদের সাথে যুক্ত হবে ক্লোরিনের। তো আমরা 5টা সংকরিত অরবিটালের সাথে 5টা pz অরবিটাল দেওয়ার চেষ্টা করব। pz অরবিটালগুলো কিন্তু ডাম্বেল আকৃতির 5টা, এবং ওদের নিজস্ব একটা করে ইলেকট্রন রয়েছে, যে কারণে এখানে জোড়াবদ্ধ হলো ইলেকট্রনগুলো। তো আমরা জোড়াবদ্ধ করে দিলাম। এগুলো ছিল sp3d সংকরিত, আর এগুলো হচ্ছে 3pz অরবিটাল। এগুলো সবশেষে যেটা হয় সেটা হচ্ছে ফসফরাসের উপরে একটা নিচে একটা ক্লোরিন, এই পাশে একটা যাবে, এই দিকে একটা যাবে, আর একটা এই পাশে যাবে। তাহলে এই যে এই 3টা আছে এগুলো সমতলেও ত্রিকোণাকার বরাবর সজ্জিত থাকবে, আর উপরেরটা তার উপরে লম্ব, নিচেরটা নিচের দিকে লম্ব আকারে থাকবে। এদের মধ্যে এরা পরস্পর 120 ডিগ্রি কোণে থাকবে, কিন্তু এই যে এইটার সাথে এটা যে থাকবে সেটা 90 ডিগ্রি কোণে থাকবে। এটার জ্যামিতিক গঠনটার নাম হচ্ছে ত্রিকোণাকার দ্বি পিরামিডীয়, ত্রিকোণাকার দ্বি পিরামিডীয়। ত্রিকোণাকার দ্বি পিরামিডীয় জ্যামিতিক গঠন বিশিষ্ট। তাহলে আমরা কি পেলাম, যে ফসফরাস পেন্টা ক্লোরাইডের জ্যামিতিক গঠন এবং বন্ধন কোণ সম্পর্কে আমরা ধারণা পেলাম। এরপরে আমরা SF6 অর্থাৎ সালফার হেক্সা ফ্লোরাইড অণু, এই অণুটার আমরা গঠন আলোচনা করতে পারি। তো এই অণুটার গঠন আলোচনা করলে প্রথমে তো আমাদের কাজ হচ্ছে কেন্দ্রীয় পরমাণু সালফারের যোজন স্তরে 6টা আর 6টা শেয়ার করছে, মোট 12টা। তাহলে এই এস পরমাণুটা কি সংকরিত থাকবে, যেহেতু 12টা মানে 6 জোড়া, 6 জোড়া হতে পারে সম্ভব তখনই যখন হচ্ছে sp3d2 সংকরণ থাকবে।
তখন এই 6টা অরবিটাল তৈরি হবে, একটা এস, 3টা পি, 2টা ডি, অর্থাৎ মোট 6টা অরবিটাল মিলিত হয়েছে, 6টাই তৈরি হবে। তাহলে 6টা অরবিটাল যেখানে তৈরি হয় সেখানে 6 জোড়া ইলেকট্রন থাকতে পারে। তাহলে এই সালফার পরমাণুটি অবশ্যই sp3d2 সংকরিত অবস্থায় রয়েছে। তো আমরা এই সালফার পরমাণুটা দেখার চেষ্টা করি। 1s2 2s2 2p6 3s2 3px2 3py1 3pz1। এখানে মাত্র 2 জোড়া আছে, কিন্তু দরকার আছে মানে মাত্র 2টি অযুগ্ম ইলেকট্রন বিশিষ্ট অরবিটাল আছে, কিন্তু লাগবে আমাদের 6টি। তো এটাকে আমরা উত্তেজিত অবস্থায় 6টি বিজোড় ইলেকট্রন বিশিষ্ট অরবিটাল তৈরি করতে পারি, কারণ এখানে অলরেডি ডি অরবিটাল সবে ফাঁকা, আর এখানে 2টা আছে, এরা বিজোড় অবস্থা ধারণ করতে পারে। 2p6 3s1 এইখান থেকে একটা এবং 3px1 এখান থেকে একটা, মোট 2টা কিন্তু ডিতে চলে। 3py1 3pz1 3d z² 1 3d x² y² 1। তাহলে মোট আমরা তৈরি করতে পারি 6টা অযুগ্ম ইলেকট্রন বিশিষ্ট অরবিটাল, এভাবে তৈরি করে দেখাতে পারি। এই অরবিটালগুলো এখন এই 6টা কিন্তু সংকরণে অংশগ্রহণ করবে। তো কি হবে সংকরণটা? sp3d2 সংকরিত অবস্থায়। তো এটাকে আমরা দেখাতে গেলে 1s2 2s2 2p6। এবার 3 সাই দেখাবো, সাই1 সাই2 সাই3 সাই4, এই 6টা অরবিটাল। এইখানে সাই মানে হচ্ছে sp3d2 সংকরণ। তো প্রতিটাতে একটা করে ইলেকট্রন রয়েছে, একটা করে রয়েছে। তো এই সংকরিত অরবিটালগুলোর সাথে ফ্লোরিনের 2pz, ফ্লোরিনের কোনটা থাকবে আমরা দেখে নেই। 2s2 2px2 2py2 2pz1, অর্থাৎ এই অরবিটালটা ওদের সাথে যুক্ত থাকবে। তো এটা যদি ওদের সাথে যুক্ত থাকে তখন ওর জ্যামিতিক গঠনটা কেমন হবে আমরা একটু দেখে নেই। তো এবার আমি ডাইরেক্ট সংকরিত অরবিটালগুলো কিন্তু থাকবে কিভাবে। সংকরিত অরবিটালগুলো এই যে 4টা এভাবে থাকবে, 4টা 1 2 3 4, আর একটা থাকবে উপরে আর একটা থাকবে নিচে। তাহলে এদিক দিয়ে একটা তল, এদিক দিয়ে একটা, এদিক দিয়ে একটা তল, মোট 4টা, নিচে 4টা অষ্টতলকীয় অবস্থানে থাকবে এবং অষ্টতলকের 6টি শীর্ষ বরাবর বিন্যাসে থাকবে। তো এইটা আমাদের দেখানোর জন্য আমি ডাইরেক্ট সালফারটা দেখাচ্ছি। সালফারের এই উপরে একটা, নিচে একটা, সালফারের এই পাশে একটা, এই পাশে একটা, এরকম থাকলো সংকরিত অরবিটাল 4টা। আর 2টা আছে, এগুলো ওই পাশে আর এই পাশে থাকবে, সেটাকে আমরা ছোট করে দেখাতে পারি এইভাবে। তো প্রতিটাতে কিন্তু একটা করে ইলেকট্রন রয়েছে, প্রতিটাতে একটা করে। এগুলো কিন্তু sp3d2 সংকরিত। এগুলোর সাথে 6টা ফ্লোরিনের 2pz অরবিটাল মিলিত হবে, ওর একটা করে ইলেকট্রন জোড়াবদ্ধ হলো, এইখানে একটা জোড়াবদ্ধ হবে, এখানে আরেকটা, প্রতিটাতে কিন্তু একটা করে জোড়াবদ্ধ করে আমরা দেখাতে পারি। এগুলো হলো 2pz। জোড়াবদ্ধ করানোর পর আমরা যেটা পাবো সেটা হচ্ছে এই ধরনের এস, এর উপরে একটা নিচে একটা, এ পাশে একটা এ পাশে একটা। তাহলে এই ফ্লোরিনগুলোকে এইগুলো লাইনগুলো সমান সমান দিলে ভালো দেখা যাবে, এভাবে হলো। আর একটা থাকবে ওই পাশে, এটা কিন্তু ছোট ছোট করে দিতে হবে, কারণ এটা লম্ব অবস্থায় আছে, এই পাশে এইভাবে আছে, যে কারণে এটাকে আমরা দেখাতে পাচ্ছি না। তো এইটাকে আমরা এইভাবে যদি দেখাতে চাই দেখাতে পারি, না দেখালেও চলবে। এই একটা আমরা গঠন পাচ্ছি। এই গঠনটাতে আমরা বলতে পারি যে এই অংশটা এটা কিন্তু লম্বভাবে আছে, এগুলো পরস্পর লম্বভাবে আছে, এদের প্রত্যেকের কোণগুলো হচ্ছে 90 ডিগ্রি, আর এটা হচ্ছে অষ্টতলকীয় গঠন বিশিষ্ট। তো আমরা পরিশেষে যেটা পেলাম সেটা হচ্ছে যে সালফার হেক্সাফ্লোরাইডের জ্যামিতিক গঠন অষ্টতলকীয়, আর বন্ধন কোণের মান হচ্ছে 90 ডিগ্রি। তো এই মোটামুটি আমরা কয়েকটা নিয়মিত অণুর গঠন দেখলাম। নিয়মিত অণুগুলো আসলে নিয়ম যা বলে সেটা মেনে চলে। এদের যোজনীয় কেন্দ্রীয় পরমাণুর যোজনীয় স্তরে সকল ইলেকট্রন বন্ধন জোড় অবস্থায় থাকে
তাহলে এগুলোকে বলা হচ্ছে নিয়মিত অণু। নিয়মিত অণুগুলোর ক্ষেত্রে খুব একটা জটিলতা সৃষ্টি হয় না, এগুলোর বন্ধন কোণ যেরকম হওয়ার কথা ঠিক সেরকমই হয়ে থাকে। তো ওকে, তোমাদের আজকে এখানে নিয়মিত অণু জ্যামিতিক গঠন ও বন্ধন কোণ আলোচনা শেষ করলাম। ধন্যবাদ সবাইকে।